বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার তৈরি হয়েছে। রাজপথমুখী এখন অনেক রাজনৈতিক দল। যদি আপনি রাজনৈতিক দলের সংখ্যার ভিত্তিতে বিবেচনা করেন তাহলে ধরে নিতে হবে ৬ থেকে ৭টি রাজনৈতিক দল। আবার যদি শক্তিমত্তার ভিত্তিতে বিবেচনা করেন তাহলে প্রথম যে শীর্ষ শক্তি দল বিএনপি, তারপরেই যেটি আছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন, তারা দুই দলই এখন রাজপথমুখী, কিংবা তারা বলা যায় যে এখন যুগপৎ আন্দোলনে রয়েছে। এই জাতীয় ঐকমত্য কমিশনের টেবিলে আলোচনার পাশাপাশি যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করার কারণে বিএনপি অনেকটা নারাজ হয়েছে, কিংবা বিএনপি বলছে যে রাজপথের আন্দোলন করবেন আবার ঐকমত্য কমিশনে এসে আলোচনা করবেন, সেটি হচ্ছে দ্বিচারিতা। এর জবাবে আবার জামায়াত এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশন এবং যুগপৎ আন্দোলন দুটি হচ্ছে রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক বা গণতান্ত্রিক এটি অধিকার তারা বলছে। এখন যে বিষয়টি নিয়ে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন রাজপথে রয়েছে, একই ইস্যু নিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদ রাজপথে এখনো যায়নি, কিন্তু তারা যে ঐকমত্য কমিশনের ওই টেবিলে সন্তুষ্ট রয়েছে সেটিও বলা যাচ্ছে না। তারা বলছে যে ঐকমত্য কমিশন এখন কেবলমাত্র বিএনপির কথা শুনছে, বাকিদের কথা শুনছে না। তারা আলোচনার খাতিরে আলোচনা করছে, কিন্তু সমাধান করার কোনো ধরনের তাদের চিন্তা ভাবনা নেই, কিংবা তাদের তেমন একটা বলা যায় যে দৃশ্যমান কোনো উদ্যোগ তারা দেখছে না, এমন অভিযোগ এনসিপি, গণ অধিকার পরিষদ, জামায়াত, ইসলামী আন্দোলন সবাই করছে। সবাই একই অভিযোগ করলেও আন্দোলনে রয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি দল। এর মধ্যে জামায়াত, ইসলামী আন্দোলন, জাগপা, খেলাফত মজলিস, তারপর হচ্ছে আরেকটা খেলাফত মজলিস বাংলাদেশ, এরকম কয়েকটি রাজনৈতিক দল তারা আন্দোলনে রয়েছে। তাদের আন্দোলনের মূল দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই জায়গাতেই তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, এবং আরেকটি হচ্ছে সেটি হচ্ছে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য তারা এই আন্দোলনটি করছেন। এখন তাদের এই যে ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করা আবার আন্দোলনে অংশগ্রহণ করা দুটি বিষয় আসলে কার বিরুদ্ধে? প্রথমটি তো ঐকমত্য কমিশন আলোচনা সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, সেখানে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা চেষ্টা করছেন সংবিধানকে সংস্কার করা, কেউ বলছেন পরিবর্তন করা, কেউ বলছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করা, সংস্কার করা, এসবকে উদ্দেশ্য করে তারা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করছেন। এখন যেটি নতুন যুগ হলো সেটি হচ্ছে আন্দোলনের আমরা দেখলাম 18 তারিখ থেকে যেটি যুগপৎ আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে জামায়াত এবং ইসলামী আন্দোলন তারা বলছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি জুলাই সনদের ভিত্তিতে না হয় তাহলে যে বর্তমান অন্তর্বর্তী সরকার আছে তাদের যে সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন তারাও পরবর্তীতে বিপদে পড়তে পারেন, কিংবা রাজনৈতিক দলগুলো বিপদে পড়বে। যেমন ধরুন যে কোনো একটা দল যদি ক্ষমতা যায়, তারা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যবহার করে এখানে অনেককে বিরোধী মতকে বিপদে ফেলতে পারে, কিংবা তাদের অস্ত্র হিসেবে এটাকে গ্রহণ করে অন্যদের জন্য এটি কাল হয়ে দাঁড়াতে পারে, এমনটা তারা বলছেন। আর যদি জুলাই সনদকে যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয় তাহলে সেটি হবে না। এর ছোট্ট একটু উদাহরণ হচ্ছে, যেমন ধরুন তারা বলছেন জুলাই সনদে যদি এই যে নতুন সরকারটি গঠিত হলো, অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সেই সরকার কিসের ভিত্তিতে হলো? বাংলাদেশের সংবিধানে তো এরকম কোনো পদ্ধতি নাই, তাহলে এটা কিভাবে বাংলাদেশ সরকার গঠিত হলো? এই সরকার গঠনের বিষয়টি যদি একটি সনদ তৈরি করে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, তখন এই বর্তমান সরকারেরও সাংবিধানিক স্বীকৃতি পাবে। পাশাপাশি আগামীতে যদি কোনো সরকার গঠন করে, আর এই যে পূর্বের অর্থাৎ 5 আগস্টের পূর্বের কিংবা 5 আগস্টের সময়কার যে সকল কর্মকাণ্ড হয়েছে, দেখা গেল যে যারা ফ্যাসিস্ট ছিল কিংবা যারা গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বা করেছে, তাদের ব্যাপারে কিছু ক্ষেত্রে দেখা গেল কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছে অনেক রাজনৈতিক দল। কখনো কোথাও কোথাও সংঘর্ষে লিপ্ত হয়েছে, কাউকে জেল জুলুমের শিকার করতে হয়েছে, কারো বিরুদ্ধে দেখা গেল কোনো অভিযোগে শারীরিক আঘাত এসেছে। এ সকল ব্যাপারে বর্তমান রাজনৈতিক দলগুলো, তখন অন্য রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে, তখন এসব অপরাধের কারণে এই যে বিরোধী মত আছে তাদের উপর দমন করার একটা প্রক্রিয়া থেকে যাবে। আর যদি জুলাই সনদে করে এগুলো সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই যে সকল কার্যক্রম রয়েছে কিংবা বিপ্লব গঠিত হয়েছে, বিপ্লবের পরবর্তী সময় যে সকল সংগঠিত ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেগুলো সাংবিধানিক স্বীকৃতি পেয়ে যাবে। এটি হচ্ছে মূলত জুলাই সনদের অন্যতম একটা তাদের চাওয়া। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন যেটি বলছে, তারা বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তখন আর কেউ একক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না, সমতা থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে, ক্ষমতা ও সমতা থাকবে, এসব তারা
বলছেন। এখন এই যে চাপ সৃষ্টি করছেন আন্দোলন এবং ঐকমত্য কমিশনে আবার বৈঠকে অংশগ্রহণ, এই আন্দোলনটি কার বিরুদ্ধে? আসলে আন্দোলনটি সরকারের বিরুদ্ধে হলেও মূল চাপটা চলে যাচ্ছে বিএনপির উপর, কারণ বিএনপি চায়নি বলেই তো জাতীয় এই সনদ যেটি সেটি সাংবিধানিক রূপ পাচ্ছে না, কিংবা পিআর পদ্ধতি নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এখন বিএনপি কতটুকু এটা চাপ নিচ্ছেন, সোশ্যাল মিডিয়া কিংবা এই যে কর্মী অথবা তৃণমূলের নেতাকর্মী সেগুলো তাদের কথাবার্তা আপনি বাদ দেন। যদি আপনার খেয়াল করেন গত দুদিন থেকে যেটা দেখলাম, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং সালাউদ্দিন সাহেব দুজনেই বলছেন যে আন্দোলন আপনারা না করলেই পারতেন, এগুলো তো টেবিলে বসে সমাধান সম্ভব। তার মানে বলা যায় যে চাপ তো কিছুটা তো আসছে। আবার তারা বলছেন আমরা পিআর মানবো না, তাহলে কি মানবেন? আমার কাছে মনে হচ্ছে যেটা, পিআর হয়তো নিম্নকক্ষে মানবে না বিএনপি, কিন্তু উচ্চকক্ষে শেষ পর্যায়ে মেনে নিতে পারে বিএনপি, এটির সম্ভাবনা খুব জোরালো হচ্ছে এবং এটি হয়তো একটা পর্যায়ে গিয়ে আলোচনার মাধ্যমেই হয়তো সমাধান হবে। জামায়াত ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার পরিষদ অথবা এনসিপি তারাও বলছেন আলোচনার ভিত্তিতে সম্ভব। তাহলে আলোচনার ভিত্তিতে কি আসলে সমাধানের পথে যাচ্ছে বাংলাদেশ? এমনটাই লক্ষণীয়। যদি আলোচনার ভিত্তিতে সমাধানে যায় তাহলে হয়তো পিআর পদ্ধতিতে নির্বাচন উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে না, এবং জুলাই সনদ সেটি মনে হয় হয়তো একটা আনুষ্ঠানিক স্বীকৃতি পেতেও পারে, অথবা রাজনৈতিকভাবে এটা এটা বলা যায় যে এক ধরনের ইশতেহারে থাকতে পারে যে আমরা নির্বাচিত হলে এটা সাংবিধানিক স্বীকৃতি দেব, এরকম ওয়াদাও থাকতে পারে। তবে এটা আলোচনার ভিত্তিতে হবে, দেখা যাক কি হয়। তবে যেটাই হোক, বাংলাদেশের আগামী রাজনীতি যেন সুন্দর হয় সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফিজ।